তুমি কি আজকে শুটিং থেকে আসলে? না, আজকে ওই নাটকের একটা ফেস্টিভ্যাল হচ্ছে, তো সেইটার রিহার্সাল টেহার্সালগুলো ছিল, সেগুলো শেষ করে। মানে তোমার বিষয় যখন ফার্স্ট আমার যে আসলো না যে দেবপ্রিয়র ইন্টারভিউ নেবো, অনেকে রয়েছে, প্রথমে বললাম কে, মানে কোনজন, ওরাও এক্সাম্পল দিল কিছু, সেইগুলো আমি দেখিনি, সেগুলো সিরিয়াল বা অন্য কিছু সব, মানে ভালো কাজগুলো বলছে না, যেগুলো তাবড় তাবড়। এবার আমি যখন ছবিটা ফার্স্ট দেখলাম না, একদম ফার্স্ট, একদম একে আগে, আর আমি প্রচুর কাজ দেখেছি, প্রচুর, মানে কোনগুলো কি আমি জিজ্ঞেস করতে পারি? একদম মানে শুরুর থেকে তোমার একদম ধরে নেওয়া যাক, যদি আমি মানে ব্যোমকেশ, ওটা কি ছিল, ব্যোমকেশেরটা মনে হয় নামটা ভুলে গেছি আমি, যেটা গৌরব করতো, হ্যাঁ মগ্নময়ী না, রাইট রাইট রাইট, 2017 বোধ হয় একটা কিছু বেরিয়েছিল, হ্যাঁ কারেক্ট, রাইট, 2016 কি 17। ইভেন এগুলো বাদ দিয়েও মানে অনেক খবরও তো মাঝে মাঝে পেয়েছি, মানে দিয়ে দাও দিয়ে দাও। তো সেইটাই, এবার তোমার কাজ মোটামুটি তো শুধু এখানে নয়, মানে হিন্দিতে বলো সব কিছুই, মানে তুমি সব জায়গায় সব ঘাটে জল খাওয়া, মানে এই অর্থে চেষ্টা করছি, খুব যেটা আমার খুব ভালো লাগে, মানে সব ফর্মে তুমি কাজ করেছো। যদিও এটা আমি জানি না যে তুমি নাটক করেছো বা নাটকের সঙ্গে যুক্ত কি না, এই শুনলাম যে নাটক থেকে তুমি আসলে, নাটকের কোনো একটা কনফারেন্স থেকে বা সামথিং। আগে জিজ্ঞেস করি যে নাটক থেকে কি তুমি এসেছিলে? হ্যাঁ, একেবারেই তাই। ইনফ্যাক্ট আমার প্রথম, আমার ফ্যামিলি, যদিও হওয়া উচিত না, মানে গিভেন মাই ফাদার হিমসেলফ ওয়াজ আ বিগ অ্যাক্টর, নেম টু রেকন উইথ, কিন্তু সামহাউ ওনাদের একদম ইচ্ছে ছিল না, মানে অ্যাক্টিং করো, একদম না। যেটা ইচ্ছে ছিল হচ্ছে যে আমাকে মিউজিকের দিকে ঠেলা। আচ্ছা, তো সেইটা তো তখন আমি যখন ক্লাস 11-12-এ পড়ি, তখন আমার প্রথম চাকরি হচ্ছে কল সেন্টারে চাকরি করা। আমাদের সময় এটা, আমাদের সময় এটা একটা মানে রাইট অফ প্যাসেজ, একদম সবার এটা ছিল, সবার ছিল। কল সেন্টার। তো তারপরে যখন কলেজে উঠি, কলেজে ওঠার পরে লাকিলি আমার কলেজ ছিল হচ্ছে সাউথ সিটি ইভিনিং। তো সেই সময় আমি একটু এক্সপ্লোর করার চেষ্টা করি যে কোথায় কীরকম নাটকের দল আছে, তাদের সাথে কিভাবে যুক্ত হওয়া যায়, সেই করতে করতে অভিনয় শুরু করা। আর তখনও মা বাবা খুব চেষ্টা করে যাচ্ছে যে না, একে আবার টেনে মিউজিকের দিকে ফিরিয়ে আনতে হবে, বাট সামহাউ সেটা চলে। এবার হতে হতেই নাটকে কাজ করতে করতেই বিভিন্ন ওই টেলিভিশন প্রোডাকশন অফিস হ্যান এইখানে গিয়ে ছবি দেওয়া, তখন ফিজিক্যাল ছবি অ্যাকচুয়ালি সাবমিট করতে হতো। তো সেইখান থেকে প্রথম টেলিভিশনে কুরুক্ষেত্র বলে একটি সিরিয়ালে, তখনকার প্রচণ্ড পপুলার একটা সিরিয়াল, সেটাতে প্রথমবার আমি ক্যামেরার সামনে দাঁড়াই। বাট শুরু ওই থিয়েটার, ওখান থেকেই। এখনও তুমি সিরিয়াল করো তো? এখনও করি। এইবার মানে যে প্রশ্ন করতে গেলে সবাই ভয় লাগে, উত্তর দিতেও ভয় লাগে, সেটা হচ্ছে যে তখন সিরিয়াল করেছো, একটা সময় ছিল, সেটা অনেকটা আগে, আবার এখনও করছো, পরিবর্তন কিছু লাগছে? মানে এই যে লোকে এত বলছে সিরিয়াল খারাপ, মানে ভালো লাগছে না, তাও তো লোকে দেখছে, দেখছে না এটা তো নয়, তাহলে টিআরপি হাই হতো না, চলতো না, বন্ধ হয়ে যেত। তোমার কি মনে হয়? ওয়েল, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি যদি কুরুক্ষেত্ররই এক্সাম্পল নিই, ইট ওয়াজ অ্যান এক্সট্রিমলি পলিটিক্যাল সিরিয়াল। মানে আমার মনে আছে অনেক এমন সাবজেক্টস, আর তখনকার প্রেজেন্ট ডে সিনারিও সিরিয়ালটাতে তারা রিক্যাপচার করতো বা রিক্রিয়েট করতো, যেগুলো দেখে হয়তো একটা সার্টেন পার্সেন্টেজ অডিয়েন্স বাড়িতে বসে আনকমফোর্টেবল ফিল করতো, কিন্তু তারা এটাও জানতো যে আমি সত্যিটাই দেখছি টেলিভিশন। সেটা এখন আর নেই। বাহ, সেইটা ওই ওই সাহসটা আমি জানি না কার নেই, বিকজ ইটস এ সাইকেল, রাইট। যারা মেকার তাদেরকে জিজ্ঞেস করলে বলবে যে অডিয়েন্সের আর এটা দেখার সাহস নেই, আর অডিয়েন্সকে জিজ্ঞেস করলে অডিয়েন্স বলবে যে আমাদেরকে তো দেওয়া হয় না বলে আমরা দেখি না। তো আমি জানি না কার নেই সেই সাহসটা যে আমি একটু অন্য রকমের কোনো গল্প এক্সপ্লোর করবো বা দেখবো। নেই, সামহাউ নেই। ইটস বিকাম ভেরি, মানে শুধু গল্পের লেভেলে না, আমি বলছি সব কিছুর ক্ষেত্রেই। আমি একটুও এটা গর্ব করে বলছি না, ইটস প্রবলি শেমফুল অ্যাট সাম লেভেল, আমি কিন্তু সিরিয়ালের নাম জানি না খুব বেশি, যেগুলো মানে আমারই কলিগসরা যে সিরিয়ালগুলো করছে আমি নাম জানি না, বাট ওই হয়তো কোথাও দেখলাম কেউ চ্যানেল চেঞ্জ করতে 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 দেখছে জিএ 7:30 যেই সিরিয়ালটা হচ্ছে, স্টারে যেই সিরিয়ালটা হচ্ছে, অন্য চ্যানেলে যেই সিরিয়ালটা হচ্ছে, সামহাউ
এভরিওয়ানস গন ইনটু দিস প্রোটোটাইপ। হিরো মানে অ্যাক্রস দ্য বোর্ড এরকম দেখতে হবে, রাইট, এটা কিন্তু ঠিক। হিরোইন মানে এরকম দেখতে হবে, সেই মোলটাকে কেউ ভাঙছে না। এবং যেই জন্য আমি এখন যেই কাজটা করছি টেলিভিশনে, সেটা করার পর আগে আমি লাস্ট টেলিভিশনে কাজ করেছিলাম 2020 সালে নেতাজি, যেখানে আমাকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল যে আমাকে মহাত্মা গান্ধীর রোলে পারফর্ম করতে হবে। সেটার জন্য যথেষ্ট অ্যাপ্রিসিয়েশনও পেয়েছিলাম। তারপরে আমি 2020 থেকে 2023 অব্দি আর টেলিভিশন ধরিনি। সেটা এই জন্য না যে টেলিভিশনের কাজ আমার কাছে আসেনি, বাট এই জন্য যে আমার ওই সামহাউ একই ধাঁচের গল্পে একই রকমের চরিত্র যাদের অ্যাকচুয়ালি কোনো কিছু করার নেই, দে হ্যাভ নাথিং টু অ্যাড, সেটা আমার করার আর ইচ্ছে ছিল না। মানে তুমি বেঁচেছো, চুজই হয়েছো এই ক্ষেত্রে। হ্যাঁ, বাহ, মানে এটাই তো মানে করা উচিত না, বাট সেই অপশনটা আমার কাছে ছিল, সেই জন্য হতে পেরেছি। বিকজ আমাদের তো গোটা টেলিভিশন ইন্ডাস্ট্রিটাই অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে 90% বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করে রেখেছে। কালকে যদি বাংলা টেলিভিশন বন্ধ হয়ে যায়, 90% অভিনেতা অভিনেত্রী টেকনিশিয়ানরা খেতে পাবে না। এইটাই ব্রেড অ্যান্ড বাটারটা একটা বড় বিষয়, এটা ঠিক। তো কিছু করার নেই, কিছু করার নেই। তো যাদেরকে ফিনান্সিয়াল বাধ্যতার জন্য কি যে কোনো কারণে টেলিভিশন করতে হচ্ছে, তাদের প্রতি জাজমেন্টাল হওয়াটাও আবার খুব একটা প্রুডেন্ট হবে। হ্যাঁ, মানে নেক্সট যেটা আমার মাথায় আসছে সেটা হচ্ছে, তোমাকে বাহবা দিয়েছিলেন বড় একজন কেউ, পঙ্কজ কাপুর, কখনো ওই ফিলিংসটা একটু বলো, মানে ভালো লাগবে। নামগুলো শুনেই তো কিরকম লাগে আসলে এই মানুষগুলো। না, আমার অ্যাকচুয়ালি যখন এই ফিল্মটার জন্য অডিশন হয়, আমার 3-4খানা রাউন্ড প্রায়, মানে প্রথম রাউন্ড একটা জায়গায় গিয়ে অডিশন দিই, তারপরে বলা হয় আমাকে শর্টলিস্ট করা হয়েছে, তারপরে আবার আরও 2টো অডিশন আরেকটা ভেন্যুতে গিয়ে দিই, তারপরে ফাইনাল রাউন্ড অফ অডিশনিং সেটা একটা অনলাইন সেশনে হয়। আচ্ছা। তো তারপরে যখন ফাইনাল হয়েছিল, যারা যারা জানতো, আমি প্রথমত প্রচন্ড সুপারস্টিশিয়াস, যতদিন না আমি ফ্লোরে গিয়ে শুট করছি আমি বলি না যে করছি। এখন তো এমন হয়ে গেছে শুটিং করলেও বলা যায় না, না যদি না, আমি এমনও হয়েছে যে আমি পরের দিন জানি 9টার সময় শুটে যেতে হবে, রাত্রির বেলা কল এসে বলছে শোনো না, হচ্ছে না। সো আই হ্যাভ বিকাম ভেরি সুপারস্টিশিয়াস। বাট যেই কজন জানতো তারা সবাই খুব, মানে দে ফেল্ট ভেরি হ্যাপি ফর মি কি ইয়ামি গৌতমের সাথে আমি স্ক্রিন শেয়ার করব। বাট আমার পার্সোনাল এক্সাইটমেন্ট এইটা ভেবেছিল যে আমি পঙ্কজ কাপুরের সাথে পারফর্ম করব। ওইটাই, ওটা তো মানে প্লাস তাও টনিদার ফিল্মে অভিক মুখার্জি ইজ দ্য ডিওপি, মানে হিউজ ইট ওয়াজ এ হিউজ থিং। থিং। তো সেই নিয়ে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। যেই দিনকে অ্যাকচুয়ালি ওনার সাথে শ্যুট করবো, আই হ্যাভ টু টেল ইউ, আই ওয়াজ আ নার্ভাস রেক। এটা তো মানে মানে হওয়ার কথা আর কি। হ্যাঁ, মানে যেই মানুষটাকে আইডিয়ালাইজ করেছি এত ছোটবেলা থেকে, মানে হ্যাঁ, মানে 90s দূরদর্শনে ওনার সিরিয়ালগুলো এখনো আমরা সেগুলোর এক্সাম্পলস ফলো করি। অভিনেতার মানে গাইডলাইন্স কি কি হওয়া উচিত পারফরমেন্সে, ওনাকে আমরা স্টাডি করি। সেই মানুষটার সাথে স্ক্রিন শেয়ার করতে হবে। আমার মনে আছে যোগেশ বলে যে ওই লস্টে আমরা তো বেসিকলি ওই দুজন হরিহর আত্মা দুজনেই একসাথে বদমাইশি করে বেড়ায়, শাকিল আর ঠাকুর। তো যে যোগেশ আরেকজন যে চরিত্রটা করছিল, সে এসে আমাকে কোনো একটা কারণে ভ্যানিটি ভ্যানে বলছে যে কিছু একটাই সিগারেট পিকে আতে এরকম বলবে বলে আমার কাঁধে হাতটা রেখেছে, বলছে ভাই তু হিল কিউ রা হ্যায়, ভাই তেরে কো তো দুধ মে ডালনে সে লস্যি বন জায়েগা। তো এইরকম সিচুয়েশন ছিল। বাট দেন আমরা গেলাম ফ্লোরে, আই ওয়াজ স্টিল ভেরি নার্ভাস। উই হ্যাড রিহার্সালস, আর পঙ্কজ স্যার ওয়াজ ভেরি পার্টিকুলার, মানে ফ্লোরে চলে আসার পরে আমরা রিহার্স করি, মানে হি ইজ আস্কিং আস অ্যাজ ইফ আমরা না বলতে পারি। তো আমরা দুজনেই বললাম হ্যাঁ হ্যাঁ স্যার প্লিজ প্লিজ লেটস রিহার্স। টনিদা পুরোটা দেখছে, অভিকদা প্ল্যান করছে আমাদের পারফরমেন্স দেখে যে কোথা থেকে কীভাবে শটস নেবে, হ্যান ত্যান। তো প্রথম যেটা ওয়াইড অ্যাঙ্গেলে যেটা মাস্টার শট হলো, সেটাতে উই পারফর্ম দি এন্টায়ার সিন, আর 2টো ক্যামেরা ছিল। সো সাইমিলটেনিয়াসলি ওয়াইডে ছিল, আর একটা 2 শট ছিল যেটাতে আমি আর পঙ্কজ স্যার আছি। ওই সিনটা দেখলে বোঝা যাবে আমি কিসের কথা বলছি। তো
যেই শেষ হয়েছে, while the entire setup was being reset, Pankaj sir went up to Tony sir and even at this age he asked the director, एक बार देख सकते हैं? तो टोनी ने बोला हाँ हाँ आप आइए ना, देखिए देखिए सर देखिए। तो पंकज सर देख लो ठेक लो हैन तैन सब কিছু দেখে लो बढ़िया है बढ़िया है। तो टोनी दा बोल लो जे हाँ हाँ अच्छा गया है बहुत अच्छा सर। अच्छा मेरा नहीं, बच्चों ने बढ़िया काम किया है, इनको दिखाओ। তো আমরা তখন পেছনে ভয় পেয়ে দাঁড়িয়ে দেখছি যে পঙ্কজ স্যার আর টনি স্যার মিলে কি ভার্ডিক্ট দেবে। ঠিক। হয়নি, আরেকবার যেতে হবে, এটা হচ্ছে না। বাট ফর আস টু হিয়ার पंकज कपूर सेइंग अरे बढ़िया है बच्चों ने बढ़िया किया है उनको दिखाओ, ওটা মনে হচ্ছে আমি তখন কোডাক থিয়েটারে দাঁড়িয়ে আমাকে বলা হয়েছে তুমি নাও এই খবরটা নাও। একদম। দ্যাট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স। এটা নয় আমি জানি, এরকম আর কোনো ঘটনা আছে ইন্টারেস্টিং লাইফে, মানে যেগুলো তোমার মনে পড়ে, মানে দাগ কাটে? না এইরকম অ্যাকচুয়ালি যেটা হয়েছে আমি সবসময় বলতে থাকি, এই হোয়াট আই হ্যাভ ডান ইজ আমি এখন যেটা করি মাঝে মাঝে নিজে ওয়ার্কশপস যতটা সম্ভব করি এবং ওয়ার্কশপস করাই। সেটা কিন্তু এই জন্য নয় যে আমার কাছে অফুরন্ত জ্ঞান হয়ে গেছে আমি সেটা ডিস্ট্রিবিউট করতে চাই, বাট আমি যেটা ডিসকভার করেছি যে অন্যদের সাথে ওয়ার্কশপ করতে গেলেও যাকে আমি হয়তো নতুন করে অভিনয় শেখানোর চেষ্টা করছি, নিজে অনেকটা শেখা যায়। এটা তেমন কিন্তু এটা ঠিক। আমি না সেইটা করতে গিয়ে একটা জিনিস রিয়েলাইজ করলাম যে ইটস অল অ্যাবাউট দ্য লিটল উইনস, মানে ঠিক 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 দারুণ জিনিস এটা বললে। ছোট ছোট মুহূর্তগুলো যেখানে হয়তো এরকম, মানে আমার মনে হয় না যে 20 বছর পরে কেউ মনেও রাখবে যে লস্টে দেবপ্রিয় মুখার্জি ছিল। ফিল্মটা হয়তো লোকেদের মনে থাকবে, তাদের ইয়ামি গৌতমকে ডেফিনেটলি মনে থাকবে, পঙ্কজ কাপুরকে মনে থাকবে, বাট এই যে একটা দিন রবীন্দ্র সরোবর লেকের পাশে শুটিং হয়েছিল, সেইখানে পঙ্কজ কাপুরের সাথে শুটিং করতে গিয়ে দেবপ্রিয় মুখার্জিকে পঙ্কজ কাপুর বলেছিল যে বচ্চনে বড়িয়া কিয়া, এটা তো আমার জন্য একটা বড় প্রাপ্তি। ঠিক। সো ইট উইল গিভ মি দ্য ফিউয়েল টু কিপ অন স্ট্রাগলিং অ্যান্ড বেটার মাই সেলফ ফর দ্য নেক্সট 10 years। তো এইরকম বিভিন্নভাবে হতে থেকেছে, মানে এই যে একটু আগেই বলছিলাম যে আমার মা বাবাই খুব একটা ইচ্ছুক ছিল না যে আমি এই ইন্ডাস্ট্রিতে আসি। আমার মনে আছে এখনো যে অনেকটা সময় লেগেছিল আমার টু কনভিন্স দেম। এখন মোটামুটি কনভিন্সড? ওয়েল I cannot really say how convinced my father was by the time he passed away, but I knew that he knew that this guy is trying. এটা ইম্পর্টেন্ট, মানে বাবা সেইটা জানতো যে আমার ছেলে চেষ্টা করছে। আমার জন্য লাস্ট 2-3 বছর একটু বেটার হয়েছে, বাট সেই 2-3 বছর আনফর্চুনেটলি বাবা দেখতে পাননি। মা হয়তো এখন বুঝতে পারে বিকজ এত ইন্টারভিউজ, টেলিভিশন আর্টিকেলস, বাইরে কাজ করা, এগুলো দেখে হয়তো বুঝতে পারে। বাট আমার প্রথম ভিক্টরি ওইটা ছিল যে মা বাবাকে কনভিন্স করা যে আমি আই মাইট হ্যাভ আ ফিউচার ইন দিস। তো দেয়ার সার্টেন ইনস্টেন্সেস, মানে সেই প্রজেক্টগুলো আমি জানি না কতটা লোকের মনে আছে, বাক্সবন্দি বলে একটা ফিল্ম করেছিলাম তথাগত ডিরেকশনে হইচইতে। সেইটা দেখার পরে আমার বাবা খুব বেশি আমাকে মানে আপ্লুত প্রশংসা করতেন, বাট রাদার যেটা প্রয়োজন যে ফাইনাল পয়েন্টসগুলো সেইগুলো ধরিয়ে দিই, খুব ইম্পর্টেন্ট খুব। তো ওই ফিল্মটার পরে প্রথমবার বাবা বলেছিল যে খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে, এইরকম লেয়ারিং অফ ক্যারেক্টার আমাদের এখানকার অভিনেতাদের খুব কম আছে। তারপরে আমার মনে আছে একটা নাটকে যেটাতে বাবা আগে অভিনেতা ছিলেন, যেই চরিত্রটা ইনফ্যাক্ট বাবা প্লে করতেন, সেটা পরবর্তীকালে আমি করা শুরু করি। আচ্ছা, সেইটার প্রথম শো দেখতে এসে বাবা ওয়াজ এক্সট্রিমলি হ্যাপি দ্যাট ভালো হয়েছে। তারামণ্ডল বলে একটা নাটক, এটারও পরে যখন আমরা করি, সেইটার প্রথম মানে ইট ওয়াজ অ্যান ইন্টিমেট থিয়েটার পিস, সেটা করতে গিয়ে আমি দেখতে পাই যে বাবা যখন দেখছে নাটকটা, আই কুড সি হিজ এক্সপ্রেশনস, আই কুড সি মাই মমস এক্সপ্রেশনস অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্যাট দে আর ফাইনালি, এটা প্রাপ্তি তোমার কাছে? হ্যাঁ, যে ওটা প্রাপ্তি। আই থিঙ্ক বাকিটা না আসবে যাবে। মানে আজকে এই যে আমরা আড্ডা মারছি, এই যে একটুক্ষণ আগে তুমি বললে যে প্রথমেই আমি বললাম যে ওকে আগে ডাকো, which by the way is a huge compliment for me. It's a huge compliment for me. But
এটা তো কালকে নাও থাকতে পারে, হ্যাঁ হতে পারে, কালকে লোকে নাও মনে রাখতে হ্যাঁ, পারে। হ্যাঁ। এই 2-3 বছর ভালো গেছে, কয়েকটা ভালো প্রজেক্ট হয়েছে বলে এখন there is a certain amount of curiosity about দেবপ্রিয় মুখার্জি, the person behind the actor. কালকে হয়তো অ্যাক্টরটাকেই লোকে পছন্দ না করতে পারে, পার্সনটা তো পরের কথা। সো এই ছোট ছোট ভিক্টরিজগুলো আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তবে এর প্রত্যুত্তর একটা, সেটা হচ্ছে কোথাও মনে হয় মানে ধরো তুমি যেরকম মানুষ, তুমি তো ভালোর সাথে মানে ভালো অভিনয়, একটা ভালো চরিত্র পছন্দ করো। দেখো পুরনো অনেকেই আছে, আমরা কিন্তু ওরকম মনে রাখি তাদেরকে, তারা কিন্তু ছোট ছোট অনেকেই আছে, এরকম অনেক নাম অসংখ্য, মানে নট অমিতাভ বচ্চন, নট, এরা তো These are superstars, no superstars. disrespect to them. অনেকেই আছে, সেরকম দেবপ্রিয়র কথা মনে থাকবে, একদম থাকবে। I hope so. একদম। মানে সেটা পুরোটাই ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি তোমার এটা। কাজের উপর, জানো তো, আলটিমেটলি কাজ, হ্যাঁ আলটিমেটলি কাজ। আমি না সেইটাই মানে এখন দ্যাট ইজ অলসো ভেরি ট্র্যাজিক, বিকজ আজকের দিনে দাঁড়িয়ে কে কতটা ভালো অপরচুনিটি পাচ্ছে, কতটা ভালো টিমের সাথে কাজ করার সুযোগ পাচ্ছে, সেটা পুরোটাই একটা সুপারফিশিয়াল এজেন্ডা দিয়ে জাজ করা হয়। যে তার সোশ্যাল মিডিয়াতে কীরকম ফলোয়িং, তার ইন্ডাস্ট্রির ভেতরে কতটা পিআর, উইচ শুডন্ট বি দ্য কেস। আর যেটার জন্য আমার মনে হয় খুব সাংঘাতিক একটা জিনিস হচ্ছে, আমি যেটা অ্যাট প্রেজেন্ট আমার থেকে ইয়াঙ্গার অ্যাক্টার্স যারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে, তাদের ভিতরে যেটা দেখছি, দে আর নট ইন্টারেস্টেড ইন ফাইন্ডিং আউট কি কোথায় ওয়ার্কশপ হচ্ছে, আমি গিয়ে একটু নিজেকে এনরিচ করতে পারি। তারা কি কন্টেন্টে রিল বানানো যায় সেটা ভাবছে, তারা টাইম দিচ্ছে, শুটিংয়ের ফাঁকে তারা রিলস বানাচ্ছে, সেই এফর্টটা দিচ্ছে, ইনফ্যাক্ট ফিজিক্যালিও হয়তো ট্রেন করছে নিজেদেরকে। বাট অ্যাক্টিংটা তো খুব সেরিব্রাল জিনিস, সেই প্র্যাকটিসটা আর থাকছে না। আর সেটার জন্য তাদেরকে দোষ দেওয়া যাবে না, বিকজ তারা দেখছে তো তাদেরই সিনিয়ররা যারা হয়তো থিয়েটার করে এসছে, ওয়ার্কশপস করে অ্যাক্টিং শেখার চেষ্টা করে এসছে ইন্ডাস্ট্রিতে, তারা তো কাজ পাচ্ছে না সেরকম, তারা তো রেকগনিশন পাচ্ছে না সেরকম, কারণ তাদের সোশ্যাল মিডিয়া ফলোয়িং নেই। সো ইটস এ ভেরি ডেঞ্জারাস প্রেসিডেন্ট দ্যাট হ্যাজ বিন সেট। মানে এই যে সিচুয়েশনে, না তুমি খাও, আমরা পরে এমন কথা বলছি। আমরা না আলোচনাটায় কোথাওই একটু হালকা পুলকা কিছু ছুঁয়ে গেলাম না, প্রথম থেকেই খুব সিরিয়াস। আসলে এটা হয়, প্রচুর বকছি না গো, সিরিয়াসলি বলছি, কি হয় মানে আমার ক্ষেত্রে আমি নিজে আড্ডামাট বসে দেখেছি, ওই যে একটু মনের কাছের, বেশ তাকে মনের কথাগুলো তো বলি, তখন সিরিয়াসের দিকেই যায়। হ্যাঁ, আর না হলে ওই ক্যাজুয়াল উপরে চলো মজা হচ্ছে হয়ে গেল। না, বাট ইট ক্যান বি সামথিং এলস এজ ওয়েল। মানে একজন অভিনেতার সাথে বসলে তো প্রত্যেকজন আর্টিস্টের প্রচুর পার্সোনাল ফ্রাস্ট্রেশনস থাকে। এবার সবাই তো বলে ওঠে না, বাট বলা উচিত আমার মনে হয়। সবাই দেখবে আটকে রাখে, কিন্তু মানে তার হয়তো দুঃখ রয়েছে, তিনিও কাজ পাচ্ছেন না, এরকম অনেক ক্ষেত্রেই হয়। আমি জানি, আমিও চাই জানতে যে পাচ্ছি না, হ্যাঁ নাই হতে পারে, কিন্তু কি মনে হয় নিজের, সেগুলো কিন্তু হাইড করে রাখে সবাই। But I was watching your interview with, or rather Adda, with Sujoy Da. Thoroughly enjoyable session. মানে যদিও শুরুটাই হয় সুজয় দা তোমাকে বকছে সেই নিয়ে, বাট সেটা ছাড়াও ইনফ্যাক্ট আরেকটা খুব রিসেন্টলি আমাদের বাংলার শার্লক হোমস, আচ্ছা, ওর সেশনটা দেখছিলাম। সো দ্য ওয়ে ইউনো, কখনোই আমিও যে বসলাম, আমার মনে হয়নি যে আমি ইন্টারভিউ দিতে বসছি। ওটা সত্যি মানে মাথায় না প্রশ্ন সেট করে আসে, আমার প্রশ্নই নেই কোনো, তো মানে এখন আসছে আমার প্রশ্ন, আমি সেটাই করছি তোমাকে। যেরকম তুমি একটু আগে যেটা বললে, এই যে এখনকার জেনারেশন নিয়ে সিরিয়াসনেস কতটা, তুমি তো বললে যে তারা রিলস করছে, তাদেরও দোষ নয়, কিন্তু তাতে ক্ষতি হচ্ছে না ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে কিনা? ওয়েল, ডেফিনেটলি হচ্ছে, বাট সেইটা নিয়ে কতটা কে বদার্ড আই এম নট ভেরি শিওর। যারা বদার্ড তারা কিন্তু বিষয়টা বদলানোর চেষ্টা করছে। আজকে যেরকম আমরা যদি দেখি অনির্বাণ ভট্টাচার্য, সে অ্যাজ এ ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে হোক কি ডিরেক্টর হিসেবে হোক, সে কিন্তু সোশ্যাল মিডিয়া নাম্বারস দেখে কাস্ট করছে না। তার সেই জায়গাটা আছে যেখানে বলতে পারে যে আমার এই অভিনেতাকে চাই,
একদম থিয়েটার থেকে তুলে নিয়ে চলে আসলো। হ্যাঁ। একে দাও নাহলে আমি করবো, অন্য কাউকে দিয়ে করিয়ে নাও। তো সে তো করছে সেটা। তো যাদের সেই ক্ষমতাটা আছে তাদের করাটা দরকার, যারা করছে। ঠিক ঠিক ঠিক। এর বাইরে আমার মনে হয় অ্যাকচুয়ালি কিছুটা এইটাও সত্যি যে অ্যাক্টিংয়ের ক্রাফটটা অ্যাটলিস্ট স্ক্রিন অ্যাক্টিংয়ের ক্ষেত্রে অনেকটা না মেকআপ করে দেওয়া যায়। মানে বিকজ একজন অ্যাক্টরের পারফরমেন্স শুধু একজন অভিনেতার হয় না। আমি এটা নিজের খাটনি বা নিজের প্রফেশনটাকে ডিমিন করার জন্য বলছি না, বাট দিস অলসো হ্যাজ টু বি অ্যাকসেপ্টেড কি একজন ভালো স্ক্রিপ্ট রাইটারের স্ক্রিপ্টের বেসিসে পারফর্ম করলে, একদম ফ্লোরে একজন ভালো ডিরেক্টরের আন্ডারে পারফর্ম করলে, ভালো ডিওপি থাকলে ফাইনাল আউটপুটটা যেই এডিটর তৈরি করছে সে যদি সেরকম মাপের এডিটর হয়, যে জিনিসটা ক্রিয়েট হচ্ছে, যে অ্যাক্টিং পারফরমেন্সটা ক্রিয়েট হচ্ছে, সেটা কিন্তু একেবারেই অ্যাক্টরের একার এফোর্টসের থ্রু দিয়ে হচ্ছে না। কখনো নয়, একদম। সো বাহবাটাও একমাত্র অ্যাক্টরের প্রাপ্য নয় তাও। আর এটা আমি জানি না অনেক অভিনেতারা কেন মানতে নারাজ, বাট মানা উচিত, উচিত, একদমই উচিত। বিকজ যতদিন না আমরা এটা মানবো ততদিন আমরা মিডিওকারের থেকে একটু বেটার আর ট্রুলি ব্রিলিয়েন্ট পারফরমেন্সেস কি হতে পারে এই ডিফারেন্সিয়েশনটা করতে পারবো। আচ্ছা, এই যে লাইনটা মানে আমরা সবাই বলি চায়ের দোকানে রাস্তায় বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ, মানে দূর কিছু হবে না। এবার বাংলা ইন্ডাস্ট্রি যারা বলে তারা মিন করে কিন্তু ফিল্মের কথাই বেশিরভাগটা, যে ইন্ডাস্ট্রি বাংলা ইন্ডাস্ট্রি, কারণ বাংলা ফিল্মের কথা বলে। তোমার কি মনে হয়, তুমি তো অনেকগুলো না এতগুলো ফিল্ম করেছো আগেও পরেও, সত্যি কি তাই অবস্থা? চেঞ্জ হওয়া উচিত? আর যদি আশা আশা কি আছে যে হবে ভালো কিছু? না, এইটা না, আমি নিজে প্রচণ্ড সিনিক্যাল, বাট তাও আমি যেটা বলবো আমার কিন্তু অতটা খারাপ মনে হয় না অবস্থা। ওকে, সেটার মানে আমি একদম যেইটুকুনি লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য বিজনেস আমার আছে সেইটার ক্ষেত্রে বলছি যে আজকে আমাদের বাংলা সিনেমার এতদিন ধরে লোকে রিস্ক নিতে চাইছিল না, বিকজ থিয়েটারে লোক আসবে দেখতে, এটা সার্টেনটি ছিল না। টেলিভিশন চ্যানেলে কতটা কি বিক্রি হব সেইটার বেসিসে বাজেট ঠিক করা হতো। সো এখন যেটা হয়েছে, উই নো দ্যাট উই হ্যাভ আ গ্লোবাল অডিয়েন্স, যেটা সত্যি হচ্ছে। এটা হচ্ছে মানে যে কোনো ওটিটি অ্যাপের বা কোনো চ্যানেলের পার্সোনাল পেজে যদি আমরা যাই বা তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসে যদি আমরা যাই, তাদের কন্টেন্টে যদি কমেন্টস পড়ি, যারা কমেন্ট করছে, যারা রেগুলার ওয়াচার, টপ ফ্যান্স, তারা কিন্তু অনেকেই, কেউ অস্ট্রেলিয়াতে থাকছে ব্রিসবেনে, কেউ ক্যালিফোর্নিয়াতে বসে আছে, কেউ লন্ডনে আছে। সো দ্যাট রিচ হ্যাজ এক্সপ্যান্ডেড। ঠিক। অ্যান্ড ফলত যেটা হয়েছে, ওটিটি প্ল্যাটফর্মস কিন্তু আমাদের এখানে নেই বলতে বলতে অনেকগুলো হয়ে গেছে, অনেক প্রচুর হয়ে গেছে। হ্যাঁ, মেবি দে ডিফারেন্ট স্কিল। একজন আছে যে ম্যামথ, সবার উপরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, বিকজ দে ফিগার্ড আউট দ্য গেম একদম earlier than anyone else and they have taken risks that paid off. That is their business strategy. বাট আরও অনেকজন আসছে, এখন অনেকই আছে, অনেকজন অলরেডি আছে। সো বাংলা ফিল্মের জন্য অনেক জায়গা আছে এখন। প্রশ্নটা হচ্ছে এগেন গোজ ব্যাক টু দ্য সেম থিং, যে অডিয়েন্স কি চাইছে যে বাংলা ফিল্ম পাল্টাক? এখানে প্রশ্ন, হ্যাঁ তোমার কাছে প্রশ্নই ধরে নিলাম, যেহেতু তুমি এতটা ভালোবাসো এই প্রফেশনটাকে, সেটা হচ্ছে যে তুই বাংলাদেশের কাজ দেখো। হ্যাঁ দেখো, সব দেখি না। কেমন লাগছে? আমার খুব ভালো লাগে, বিকজ দে আর উইলিং টু এক্সপেরিমেন্ট। মানে এই চরকিতেই যেরকম একটা সিরিজ আছে, আমি নামটা ভুলে গেছি, ইটস অ্যান অ্যান্থোলজি সিরিজ। অ্যান্থোলজি হচ্ছে কি অলৌকিক, আমি বুঝেছি, মানে এই নামটাই ও বলেছিল। ঠিক আছে, অন্য রকমের একটু সুপারন্যাচারাল গল্প, বাট নট ভূত প্রেত আত্মা ওই রকম টাইপের, বাট একটু সুপারন্যাচারাল কিছু, তাতে আবার সাইফাই এলিমেন্টসও আছে। তো দে আর এক্সপ্লোরিং, বাট আমাদের এখানেও যদি সেই এক্সপেরিমেন্টেশনটা শুরু হতে হয়, সবার আগে অডিয়েন্সকে সেটা সাপোর্ট করতে হয়। বাট আনফর্চুনেটলি আমরা যেটা দেখছি আমাদের এইখানে, অডিয়েন্স কিন্তু ভালো ভালো এমন অনেক ফিল্ম বেরিয়েছে যেগুলোর পাশে যতটা দাঁড়ানো উচিত ততটা দাঁড়ায়নি। অনেক ছবি আছে, মানে এই লাস্ট ইয়ারেই প্রচুর নাম বলা যায়, প্রচুর প্রত্যেক নন্দন থেকে চলে গেছে, সেটাও হয়েছে, মানে এরকম অনেক ছবি আছে। এইটাই আমার প্রশ্ন, সেখানে কি মনে হয়, মানে এখনো অব্দি অডিয়েন্সকে বুঝে উঠতে পারেনি, সে না ডিরেক্টররা না অ্যাক্টররা, কেউই বুঝে উঠতে পারেনি না। বাট
আমার পার্সোনালি যেটা মনে হয় আমাদের খুব পার্সোনাল ফিল্মস বানানোটাও খুব প্রয়োজন। মানে আমি গত বছর আই ডিড দিস ফিল্ম কল্ড শহরের উষ্ণতম দিনে, উইচ মানে থ্যাংক গড ইট ডিড very well at the theaters. People appreciated the film. People appreciated everyone's performances, including mine. আমি তারপরে যেটা বুঝতে পারি যে অরিত্র যখন সিনেমাটা বানায়, গল্পটাও ওরই লেখা, কিছুটা মানে বলা যেতে পারে সেমি অটোবায়োগ্রাফিক্যাল একটা গল্প। তো ও না কখনো ফিল্মটা বানানোর সময় এটা ভাবিনি যে এখানে গল্পটা আমি একটা গিমিক ঢুকিয়ে দিই যেটা লোকে খাবে। বিকজ হি নিউ দ্যাট আমার গল্পের স্ট্রেংথই হচ্ছে দ্যাট ইটস এ পার্সোনাল ফিল্ম। ঠিক ঠিক। তো লেট ইট বি এ পার্সোনাল। এটা খুব ভালো জিনিস বললে। আমরা যদি একটা খুব সেন্টিমেন্টাল গল্প বলতে গিয়ে এটা ভাবতে বসি যে একটা আইটেম নাম্বার ঢোকালে হয়তো বেশি লোক দেখবে, বা একটা অ্যাকশন সেট পিস দেখিয়ে দিলে হয়তো লোকে বেশি খাবে, তাহলে তো আমরা যে গল্পটাকে ভরসা করে প্রথম সিনেমাটা বানানোর চেষ্টা করেছিলাম সেই গল্পটাকেই আর ভরসা করছি না। তো ওই মিক্স অ্যান্ড ম্যাচটাকে আমাদেরকে কাটাতে হবে। মানে আমি এটাও করব, বাট ওইটাও একটুখানি রাখবো যাতে সিনেমাটা বেশি লোকে দেখে। টেক রিস্ক। তার মানে ভরসা পাচ্ছে না মানুষ কোথাও, নিজের উপর কনফিডেন্স হারিয়ে ফেলছে। না, পাচ্ছে না। অরিত্র সেটা পেরেছিল, এটা ঘটনা। আচ্ছা, তোমার এই সব কটা এই যে ভাগ, প্রথমেই বলছিলাম যে সব দিকে তুমি কাজ করছো, মানে ওয়েব ফরম্যাট, ফিল্ম, সিরিয়াল, নাটক, কঠিন কোনটা লাগে সব থেকে বেশি? আমার কঠিন আমার মনে হয় সিরিয়ালটা সব থেকে বেশি লাগে, বিকজ আমি যেই স্কুলিংয়ে বড় হয়েছি বা শিখেছি অ্যাজ অ্যান অ্যাক্টর, সেইটাকে আমার পুরো ভুলে যেতে হবে। মানে একটা যে ওই ক্যারেক্টার স্কেচ তৈরি করা, যেটার বেসিসে আমার চরিত্রটা প্রত্যেকটা অ্যাকশন কেন করছে, কিভাবে করছে, সেটার আউটকাম তাকে কীভাবে এফেক্ট করছে, প্রত্যেকটা জিনিস তো আমার ওই একদম মানে প্রথম দিন থেকেই একটা ক্যারেক্টার স্কেচ তৈরি করে সেইটার বেসিসে পারফর্ম করি। সেইটা আমি টেলিভিশনের ক্ষেত্রে করতে পারি না। স্কোপই নেই, স্কোপ নেই কোনো। মানে আই ডু নট হ্যাভ দ্য টাইম টু ডু দ্যাট অর প্র্যাকটিস দ্যাট অন আ টেলিভিশন সেট, যেখানে ডিরেক্টরের ওপরে প্রেশার আছে যে আমাকে দিনে 22 মিনিট ফুটেজ তুলে দিতেই হবে। সেখানে ডিরেক্টরই বা কী করবে? বলতে পারে না যে স্ক্রিপ্ট এসে গেছে, এই নাও তুমি 5-6 দিন পরে এসে আবার এটা শ্যুট করে দিবে। তো আমার সেই জন্য টেলিভিশনটা সব থেকে ডিফিকাল্ট লাগে এই দিকটার থেকে। মানে ফরম্যাটটা যেহেতু আলাদা, মানে ফরম্যাটটা যেহেতু একদমই আলাদা, সেই জন্য আই হ্যাভ টু সে যে মাঝে মাঝেই যখন, আর যেটা টেলিভিশনে হয়েই থাকে যে একদিকে ক্যারেক্টারের গ্রাফটা এগোতে এগোতে হঠাৎ একটা গল্প ঢুকলো যেখানে আমি এতদিন চরিত্রটাকে যেভাবে কনস্ট্রাক্ট করেছি সেটার পুরো ডায়ামেট্রিক্যালি অপোজিট একটা কিছু অ্যাকশন করছে সে, তখন আমি খুব পারপ্লেক্সড হয়ে যাই। আর এইটা নিয়ে মানে এখন যে শোটা করছি ফর এক্সাম্পল, সেখানে একদিন আমার প্রচণ্ড বিতর্কও হয় সেটে যে আমি এটা করতে পারি না, দুর্জয় এটা করতে পারে না, এতদিন এই চরিত্রটাকে আমরা সেইভাবে দেখিনি, আজকে এসে সেটা কেন করছে? বাট এই লজিক্যাল ডিসকাশনটাই ইজ লাক্সারি টেলিভিশনের ক্ষেত্রে। তো সেই জন্য একদমই ঠিকই বলেছো। এটা নিয়ে বিস্তারিত আর যাচ্ছি না, মানে টেলিভিশন নিয়ে আমরা একটু আলোচনা করেছি। আচ্ছা, প্রচুর আমরা সিরিয়াস কথা বলেছি, একটুখানি লাইট। আমাদের চ্যানেলের নাম হচ্ছে ভেলকি, রাইট? এবারে তোমার লাইফে ভেলকি হয়েছে প্রচুর। ভেলকি দুটো ফরম্যাট হতে পারে, এক হচ্ছে খারাপ ভেলকি, মানে খুব বাজে কিছু হলো, আরেক হচ্ছে ভালো কিছু হলো। এই দুটোরই যদি কিছু ইনস্ট্যান্স বলো যেটা তুমি ভেলকি হিসেবে ধরতে পারো। প্রথম তো হচ্ছে যে এই রিসেন্টলি যখন এই বম্বের কাজ করতে করতে ভালো ভেলকি যেটা, সেটা প্রথমে যখন আমাকে টিপিডব্লিউ কাস্টিং থেকে ফোন করা হয় যে এরকম একটা কমার্শিয়ালের জন্য তোমাকে অডিশন করতে চাই, তো যদি দাও ऑडिशन, स्क्रिप्ट भेज दीजिए, मैं 2-3 घंटे में आपको सेल्फ टेप बना के भेजता हूँ। তারপরে স্ক্রিপ্ট আসে, আমি খুলে দেখি
আমার চরিত্রটার নিচে SRK লেখা। তো আমি প্রথমেই ভাবি যে এটা নিশ্চয়ই কেউ ইয়ার্কি মারছে, মানে শাহরুখ খানের সাথে আমি অভিনয় করবো, সেই রকম কপাল নিয়ে কোথায় জন্মেছি আমি। তো যাই হোক, সেই অডিশন করি, আমি পাঠিয়ে দিই। সামহাও পুরো ইন্ডিয়াতেই নাকি পরে জানতে পারি অডিশন হয়েছিল। সামহাও যে ডিরেক্টর ছিল অ্যাডের, তার সাথে আমি সম্পূর্ণ অন্য একটা অ্যাডের জন্য তার 5-6 মাস আগে শ্যুট করেছিলাম। আচ্ছা, ওকে। আমি সেই অ্যাডটার কথা ভুলেও গেছিলাম, বাট সামহাও সেই মানুষটি আবার এই অ্যাডটারও ডিরেক্টর। তার কাছে যখন আমার অডিশন পৌঁছায়, সে আর তারপরের অডিশনগুলো দেখেই নি, ভাবেই নি কিছু, বলছে আরে দেবু হে ইসকো লক করো ইসকো। তো এইটা না আমার আই থিঙ্ক এটা ভেলকি ছাড়া কিছু হতে পারে না। এটাও সেই অ্যাওয়ার্ড। হ্যাঁ, যখন জাল বলছিলে অ্যাওয়ার্ড, এটাও অ্যাওয়ার্ড, এটাও অ্যাওয়ার্ড। একদম এটা তো হওয়ার কথা না, কথা নয়। মানে কলকাতায় বসে একটা মানুষ সে অভিনয় শেখার চেষ্টা করছে, সে হঠাৎ একটা অডিশন দিয়ে শাহরুখের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল সেটে। এটা তো ভেলকি। ভেলকি খারাপ ভেলকি এত না, মানে আমাদের কতক্ষণ আছে, 4-5 দিন আছে কি? না, একদম নেই। খারাপ ভেলকি প্রচুর আছে, মানে এটা ঠিক ভেলকি বলতে পারবো কিনা জানি না, বাট একটা ছোট্ট গল্প বলতে চাই, বলো। যাতে যদি এই আড্ডাটা কোনো অভিনেতারা যদি দেখে, একটু যদি কাজে লাগে, একদম। হ্যাঁ, তাদের যদি একটু কাজে লাগতে এটা পারে। খুব এসেনশিয়াল। এই যে বলছিলাম, আমি কলেজ থেকে বেরোনোর পরে নাটক শুরু করা। প্রথমেই আমি যেই নাটকের দলটায় যাই, সেটা আমারই একজন বন্ধুর ফর্ম করা। সেখানে গিয়ে আমি একটা প্রোডাকশন, সেখানে 3 জন মেল প্রোটাগনিস্ট, সেরকম একটা নাটকে পারফর্ম করা শুরু করি। একজন আমি, আরেকজন অমিত সাহা, হু হিমসেলফ ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। থার্ড জনের নামটা আমি বলছি না এই মুহূর্তে, সে এখন আর আমাদের ইন্ডাস্ট্রির সাথে কোনোভাবেই যুক্ত না। ওর নামটা আমি বলছি না, বাট আমার মতনই নাম, সিমিলার। তো আমরা দুজনেই মানে একে অপরকে দেবু বলে ডাকতাম। ওকে। আর ভেলকিটা হচ্ছে যে এই মানুষটাকে আমি, এই যে প্রথম আমি একটা থিয়েটার গ্রুপে প্রথম অভিনয় শেখার চেষ্টা করছি। আমি যখন উইংস থেকে পারফর্ম করতাম, এই নাটকটা আমরা 3 বছর প্রায় পারফর্ম করেছি, সারা ইন্ডিয়ায় শোজও করেছি। ইট ওয়াজ আ স্ল্যাপস্টিক কমেডি। আমি যখন একে দেখতাম, আমার না প্রচণ্ড হিংসে হতো। হোয়াট অ্যান এক্সট্রাঅর্ডিনারি অ্যাক্টর! মানে মুহূর্তের মধ্যে সে হয়তো বাঁদরের মতন লাফিয়ে বেড়াচ্ছে স্টেজে, হঠাৎ একটা জায়গায় তাকে ইমোশনাল হতে হবে, সে জাস্ট গ্রাস্প করে জিনিসটা পারফর্ম করে দিত। নিজে তো কাঁদতো এই স্টেজে, আমরা কেঁদে ফেলতাম, অডিয়েন্স কাঁদছে, অ্যান্ড আই ইউজ টু ফিল সো ইনসিকিউর যে কেন আমার নাকি রক্তে অভিনয়, কিন্তু এই মানুষটা যে জীবনে হয়তো কোনো ফিল্ম সেটে যায়নি, আমি ফিল্ম সেটে গিয়ে এত ভিজিট করেছি ছোটবেলা থেকে, এ আমার থেকে বেটার পারফর্ম কেন করবে? এটা তো আনফেয়ার। মানে ইট ব্রিংস আপ আ ডিফারেন্ট টপিক অফ নেপোটিজম, সেটাতে যাচ্ছি। বাট উই বিকেম ভেরি গুড ফ্রেন্ডস। আর সেটা হয় মূলত বিকজ আমি ওই হিংসেটাকে কাজে লাগিয়ে আমি ওকে গিয়ে প্রচণ্ড পেস্টার করতাম, ওকে আর অমিতকে, যে তোরা এত ভালো কি করে পারফর্ম করিস, শো এর পর শো, প্রত্যেকটা শোতে একই গল্পে পারফর্ম করতে করতে, একই চরিত্রে পারফর্ম করতে করতে, প্রত্যেকটা শোতে নতুন কিছু নিয়ে আসিস, নিজেরা প্রত্যেকটা শোতে স্পন্টেনিয়াসলি কেঁদে দিস, অডিয়েন্সকে কাঁদাস, তাদেরকে হাসাস, কি করে হয়, টিচ মি। অ্যান্ড তারা শেখাতে থাকে। এবং এই 3 বছরের ভেতরে যে ফাইনাল ইয়ারটা, থার্ড ইয়ারটা, আমরা লখনৌ একটা শো করতে যাই, একটা থিয়েটার ফেস্টিভ্যালে। সেখানে একটা অদ্ভুত জিনিস হয়, নাটকের শেষে মেজরলি লখনৌ ইউনিভার্সিটি স্টুডেন্টসরা ছিল, তারা যেই কার্টেন কল হয়, তারা সবাই স্টেজে উঠে এসে আধে করে নিয়ে থিয়েটার থেকে বেরোয়, উইচ হ্যাড নেভার হ্যাপেন টু মি। আর আমার এখনও মনে আছে, আমি সেই দিন রাত্রিরে যখন আমরা হোটেলে ফেরত যাই, আই ক্রাইড মাই হার্ট আউট, যে ভাই তুই শিখিয়েছিস, তোর সাথে পারফর্ম করতে করতে এইটুকুনি শিখতে পেরেছি বলে আজকে এত ভালো শো হয়েছে। ভেলকিটা এখনো হয়নি। ভেলকিটা হচ্ছে আজকে সেই মানুষটা অভিনয়ের কথা ভাবেও না। আমি এটাই জাস্ট প্রশ্ন করতে যাচ্ছিলাম তোমাকে, যে তুমি প্রথমেই বলে প্রফেশনে নেই, অন্য কিছু করছে না হয়তো। আমরা যখন শুরু করি প্রায় সমবয়সী, যেই স্বপ্নগুলো আমি দেখতাম সেও সেই স্বপ্নগুলোই দেখতো, অমিতও সেই স্বপ্নগুলোই দেখতো।
তার বাবা অসুস্থ হয়, ফ্যামিলির রেসপন্সিবিলিটিস বাড়ে। ওরকম একজন ব্রিলিয়েন্ট অ্যাক্টর বিভিন্ন অফিসে ধাক্কা খেতে 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 কোনো একটা পয়েন্টে গিয়ে কখন ডিসাইড করে সেটা আমিও জানি না, বাট কোনো একটা পয়েন্টে ডিসাইড করে যে না আমার হবে না, আমাকে আমার ফ্যামিলির রেসপন্সিবিলিটিগুলো সামলাতে হবে, আমি একটা চাকরি ধরে টাকা উপার্জন। ভেলকিটা হচ্ছে এইরকম একজন দেবুর কথা আমি জানি, কিন্তু শয়ে শয়ে আছে। হ্যাঁ, এইটা আজকে ভালো একটা জিনিস পয়েন্ট আউট করলে, মানে প্রচুর অভিনেতার মৃত্যু হয়, মৃত্যু হয় প্রচুর। মানে আমি জানি না কিসের জন্য, তারা হয়তো পিআর ঠিক করে শিখতে পারে না, আমিও শিখতে পারিনি এখনো, শেখার চেষ্টা করছি। তারা হয়তো সোশ্যাল মিডিয়ার খেলাটা বুঝে উঠতে পারে না, কিন্তু তারা যে ভালো অভিনেতা না তেমনটা কিন্তু সবসময় হয় না। বাট এরকম হাজার হাজার অভিনেতা অভিনেত্রীরা হারিয়ে যায়। এই একজন দেবুর কথা বলছি যে হারিয়ে গেছে, এরকম আরেকটা দেবু আমি নিজে হতে পারতাম। এক্স্যাক্টলি। শুনলেন, মানে মোটামুটি ভালো ভেলকি আপনাদের জীবনে হোক, এটা তো চাই, এগুলো না হোক, কিন্তু এটা না বাস্তব, এটা হতে থাকে প্রায়শই। এটা নিয়ে একটু ভাববেন। আমরা একদম শেষের দিকে আমরা এবার একটু তোমাকে রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে একটু লাইট একদম করে দিই, আজকের আমি শেষ করবো না। তোমার প্র্যাকটিক্যালি আড্ডা মেরে সত্যি সত্যি বলবে, কিন্তু কেমন লাগলো এটা ফার্স্ট বলো, আর তারপরে বলছি কি বলতে হবে। আমার আড্ডা মারতে সবসময় খুব ভালো লাগে, যে জন্য যারা, আমি জানি না এডিটের পরে ভিডিওটা কতক্ষণ দাঁড়াবে, বাট আমি কিন্তু জেনারেলি এত কথা বলি না। Okay. দিস শোজ হাউ মাচ আই এনজয়েড স্পিকিং টু ইউ অ্যান্ড এটা ভালো। টু আওয়ার ভিউয়ার্স। তো কিছু বলতে হয় অনেক সময়, রাইট? আর এবার একটু সবাইকে বলো তো, ভেলকি দেখতে কেউ না সাবস্ক্রাইব করছে না, তোমার মতন করে বলো। আচ্ছা। একটু ভেলকি যাতে দেখে, এই আড্ডাগুলো দেখে, কিছুই তো চাইছি না এর বেশি, সাবস্ক্রিপশন একটু। হ্যাঁ প্লিজ এইরকম করবেন না। দেখুন আপনারা ইন্টারভিউগুলো দেখছেন, ভিউজ নাম্বারস তো তাই বলছে যে আপনারা সবাই ইন্টারভিউগুলো দেখছেন, পছন্দও করছেন, তাহলে যাতে এই ইন্টারভিউগুলো বাড়তে থাকে, আরও এরকম ইন্টারেস্টিং আলোচনা, যদিও আমার আলোচনাটা ইন্টারেস্টিং কিনা আমি এখনও শিওর না, দেখার But সেটা দেখতে হবে। যাতে হতে পারে। তো আপনারা লাইক করুন, এই ভিডিওটা ভালো লাগলে তাহলে শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ভেলকি দেখতে থাকুন আর দেখাতে থাকুন। আর আমরা চাটা খাই, মানে শেষ করিনি কেউ চা। হ্যাঁ, ঠিক আছে, টাটা। টাটা।